আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবের বৃদ্ধি ও প্রজনন। চলো ভিডিওটি শুরু করা যাক। জীবের বৃদ্ধি ও প্রজনন। এ অধ্যায়ে আমরা জানতে পারবো উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন। বীজের অঙ্কুরোদ্গমন। বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়া হলো অঙ্কুরোদ্গম। উদ্ভিদ প্রজননের গুরুত্বপূর্ণ ধাপই হলো অঙ্কুরোদ্গম। উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? মেয়েটি বলতেছে, এসো আমরা বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়া দেখি। ছেলেটি বলছে, বীজ থেকে কিভাবে চারা গাছ জন্মায়? মেয়েটি বলতেছে, চারা গাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন? বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা। নিচের ছবিতে ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং ছবিটি পূরণ করি। এখানে একটি জারের ভিতর কিছু পানি আছে, পানির ভিতর একটি লাঠি রাখা আছে, তিনটি বীজ রাখা আছে ধাপে ধাপে। বীজ, ছোলার বীজগুলো। বীজ 1 নম্বরে কি হলো, কেন হলো? বীজ 2 নম্বরে কি হলো, কেন হলো? বীজ 3 নম্বরে কি হলো, কেন হলো? চলো আমরা দেখে আসি। বীজ 1 নম্বরে অঙ্কুরোদ্গমন হয়নি, তাপ আলো ও বাতাস পেলেও পানি না পাওয়ায় অঙ্কুরোদ্গমন হয়নি। বীজ 2 ভালোভাবে অঙ্কুরোদ্গমন হয়েছে, তাপ আলো ও বাতাস ও পানি সব উপাদান পায় অঙ্কুরোদ্গমন হয়েছে। বীজ 3 নাম্বার ভালোভাবে অঙ্কুরোদ্গমন হয়নি, শুধু পানি পেয়েছে, তাপ আলো বাতাস না পায় অঙ্কুরোদ্গমন হয়নি। তোমরা এখন চিত্রটি বুঝতে পারছো। আমরা এখন সার সংক্ষেপে পড়ব। পর্যবেক্ষণ দেখা যায় পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বৃষ্টি তাপ আলো ও বাতাস পেয়ে কিন্তু পানির অভাবে অঙ্কুরিত হয়নি। দ্বিতীয় বৃষ্টি তাপ আলো বাতাস ও পানি পেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়েছে। তৃতীয় বৃষ্টি শুধু পানি পেয়েছে, প্রয়োজনীয় তাপ আলো ও বাতাস না পায় ভালোভাবে অঙ্কুরিত হয়নি। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো এবং অঙ্কুরোদ্গমনের জন্য পরিবেশের তাপ আলো বাতাস পানির প্রয়োজন। এই উপাদানগুলো যে কোনো একটি অনুপস্থিতিতে যথাযথভাবে অঙ্কুরোদ্গম হয় না। উদ্ভিদের বৃদ্ধি। উদ্ভিদ বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকেই সংরক্ষণ করে। চারাগাছ সহ 3টি টব তৈরি করি। নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। টব 1, টব 2 সূর্যের আলোতে রাখি। টব 3 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দেই। টব 1 ব্যতীত টব 2 এবং টব 3 এর প্রতিদিন পানি দেই। পানি দেওয়ার পরে কয়েক সপ্তাহ পর 3টি টবে চারা গাছের বৃদ্ধির তুলনা করি। চলো দেখে আসি। টপ 1 সূর্যের আলো টপ নং উপাদান ও পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। টপ 1 সূর্যের আলো ও বায়ু আছে, কিন্তু পানি না পাওয়ায় উদ্ভিদ বৃদ্ধি হয়নি। টপ 2 সূর্যের আলো, বায়ু ও পানি সব উপাদান আছে, তাই উদ্ভিদটি ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। টপ 3 পানি আছে কিন্তু আলো বায়ু নেই, তাই উদ্ভিদের যথাযথ বৃদ্ধি। উদ্ভিদ বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন? উদ্ভিদ বৃদ্ধির জন্য সূর্যের আলো, বায়ু ও পানি অপরিহার্য। সার সংক্ষেপ। পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টবের উদ্ভিদ সূর্যের আলো ও বায়ু পেয়েছে কিন্তু পানি তাই বৃদ্ধি হয়নি। দ্বিতীয় টবে সূর্যের আলো, বায়ু ও পানি পাওয়ায় উদ্ভিদটি ভালোভাবে বৃদ্ধি হয়েছে। তৃতীয় টবে উদ্ভিদের পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো ও বায়ু না পাওয়ায় যথাযথ বৃদ্ধি হয়নি। অর্থাৎ সূর্যের আলো, বায়ু ও পানি না পেলে উদ্ভিদ যথাযথ বৃদ্ধি হয় না। উদ্ভিদ বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে ও ফল ধরে। 3 নাম্বার সপুষ্পক উদ্ভিদ, ফুল, ফল ও বীজ।
আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদে ফুল ও ফল হয় না, এরা হলো অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদে ফুল ও ফল হয়, এদের সপুষ্প উদ্ভিদ বলা হয়। সপুষ্প উদ্ভিদ ফুল হতে ফল ও বীজ হয়। ফুল ও ফলের অংশগুলো কি কি? ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে, এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, সাদা, হলুদ, বেগুনি ইত্যাদি। কোনো কোনো ফুলে সুগন্ধ থাকে। চলো আমরা ফুলে কি কি অংশ আছে তা পর্যবেক্ষণ করি। ফুলে বিভিন্ন অংশ পর্যবেক্ষণ, এদের কাজ চিহ্নিত করা। একটি ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি। খাতায় ফুলটি ছবি আঁকি। খাতা আঁকা ফুলের ছবির সাথে শিক্ষকের দেখানো ফুল অথবা ফুলের চিত্র তুলনা করি এবং বিভিন্ন অংশের কাজ নিয়ে দলে আলোচনা করি। এখানে একটি ছক দেওয়া আছে ফুলের বিভিন্ন অংশের কাজ। চলো আমরা ছকটি পূরণ করে আসি। ফুলের বিভিন্ন অংশের কাজ। ফুলের সংশ্লিষ্ট অংশের নাম। ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে বৃত্তি। ডিমক ধারণ করে গর্ভাশয়। ফুলকে সুন্দর দেখায় পাপড়ি বা দল। পরাগায়ন উৎপন্ন করে পুষ্পস্তবক বা পরাগধানী। সার সংক্ষেপ। ফুলের বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। ফুলের বিভিন্ন অংশ, ফল সম্পর্কে আরো কিছু জানি। ফুলের বিভিন্ন অংশ, এখানে একটি ফুলের চিত্র আঁকা আছে। গর্ভমূল, স্ত্রীকেশর, পূর্বকেশর, দল বা পাপড়ি, গর্ভাশয়, বৃত্ত, উপবৃত্ত। বৃত্তি। বৃত্তি সাধারণত সবুজ, দেখতে অনেকটা পাতার মতো। এটি ফুলের সবচেয়ে বাহিরের অংশ। কুড়ি অবস্থায় বৃত্তি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। দলমণ্ডল। বাহির থেকে ভিতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। দলমণ্ডল রঙিন হয়, পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়নে নিশ্চিত করে। পুরুষ স্তবক। এক বা একাধিক পুরুষ কেশর নিয়ে পুরুষ স্তবক গঠিত। এটি ফুলের অত্যাবশ্যক অংশ। পুরুষ কেশরের দণ্ডের মতো অংশকে পুরো দণ্ড বা শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণুর মধ্যে থাকে পুরুষের কোষ। পোকামাকড় ও পশু পাখি গায়ে লেগে এক ফুলের পরাগরেণুর অন্য ফুলের স্ত্রীকেশরের গর্ভমূলে পতিত হয়। এই প্রক্রিয়াকে পরাগায়ন বলে। স্ত্রী স্তবক। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ বা এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রীকেশর নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়। একটি গর্ভপত্রে তিনটি অংশ রয়েছে, যথা গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে ডিমে থাকে। ডিমক হলো স্ত্রীকেশ। ফল ও বীজ। স্ত্রীকেশর গর্ভাশয়ের ভিতরে থাকে। ডিমক হলো স্ত্রীকোষ। পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিমকেশের সাথে মিলিত হয়। এই প্রক্রিয়াকে বলে নিষেক। নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং ডিম্বককে বীজে পরিণত করে। এখানে দেখো ফল, বীজ। ফলের বিভিন্ন অংশ। ফলের দুইটি অংশ রয়েছে, যেমন পেরিকাপ এবং বীজ। পেরিকাপে তিনটি স্তর রয়েছে, যেমন বহিঃত্বক, মধ্যত্বক ও অন্তত্বক। বহিঃত্বক হলো ফলের খোসা, এটি ফলের ভিতরের অংশসমূহকে রক্ষা করে। মধ্যত্বক সাধারণত রসালো, এটি আমরা খাই, এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে। অন্তত্বক দিয়ে বীজ ঢাকা থাকে, বীজের উপর পাতলা আবরণ অন্তত্বক। সব ফলে কি বীজ থাকে? এখানে একটি ছক আছে। ফলের নাম, ফলের বীজ উপস্থিত আছে নেই, বীজের সংখ্যা একটি, অল্প বা অনেকগুলো। চলো ছকটি পূরণ করে আসি। ফলের নাম, ফলের বীজের উপস্থিত আছে নেই, বীজের সংখ্যা একটি, অল্প, অনেকগুলো। আম আছে, বীজ একটি। পেঁপে আছে অনেকগুলো বীজ। জাম আছে একটি। তরমুজ আছে অনেকগুলো। সার সংক্ষেপ। বেশিরভাগ ফলই বীজ থাকে। কোনো ফলে একটি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেক বীজ থাকে।
সপুষ্পক উদ্ভিদ জীবনচক্র। পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয় এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয়। বীজ থেকে অনুকূল পরিবেশে নতুন চারাগাছ জন্মায়। এখানে একটি সম্পূরক উদ্ভিদের জীবনচক্র দেওয়া হলো। চারাগাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত গাছে ফুল ও ফল ধরে। সকল সপুষ্পক উদ্ভিদ জীবনকালে এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে। জীবনব্যাপী পর্যায়ক্রমে ও চক্রাকারে চলতে থাকে ধাপসমূহ হল জীবনচক্র। মরিচ, টমেটো, আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদ ফুল ও ফল হয় এবং ফলে বীজ থাকে। এখানে একটি মরিচ গাছের জীবন চিত্র দেওয়া আছে। 5 নম্বরে আছে প্রাণীর জীবনচক্র। আমরা উদ্ভিদের জীবনচক্র সম্পর্কে জেনেছি। প্রাণীর জীবনকাল কি এরকমই ধাপ রয়েছে? এখানে একটি প্রাণীর জীবনচক্র দেওয়া আছে। সার সংক্ষেপ, আমরা জানলাম ডিম থেকে বাচ্চা হয় এবং বাচ্চাটি ধীরে ধীরে বড় হয়। বড় মুরগি আবার ডিম পারে। এভাবে চক্রটি চলতে থাকে। হাঁস, কবুতর, টিয়া, ময়না, কাক, কোকিল ইত্যাদি পাখিও ডিম পারে। নিচে একটি মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের ছবি দেওয়া হলো। মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা। মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা চলো আমরা করে আসি। একটি মরিচ গাছ ও মুরগির জীবনচক্র। জন্ম, মরিচ গাছ বীজ থেকে চারা ও হিসাবে জন্মায়। মুরগি ডিম থেকে বাচ্চা হিসাবে জন্ম নেয়। বৃদ্ধি, মরিচ গাছ পানি ও সূর্যের আলো পেয়ে বড় হয়। মুরগি খাদ্য ও পানি খেয়ে বড় হয়। প্রজনন, নতুন বীজের তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করে। মুরগি ডিম পাড়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। মৃত্যু, নির্দিষ্ট সময় পর শুকিয়ে মারা যায়। আয়ু শেষ হলে মারা যায়। সার সংক্ষেপ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট জীবনচক্র অতিক্রম করে। জীবের জন্ম হয়, এরা বৃদ্ধি পায়, বংশ বিস্তার করে, এক সময় এদের মৃত্যু হয়। উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের বিভিন্ন ধাপের মধ্যে মিল রয়েছে, যেমন উদ্ভিদ, বীজ এবং মুরগির ডিম। ডিম অথবা বীজ যথাক্রমে মুরগি ও উদ্ভিদের জীবনচক্রের শুরুর ধাপ। কিন্তু মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল ডিম পারে না। তারা সরাসরি বাচ্চা জন্ম দেয়। এই বাচ্চা থেকে তাদের জীবনচক্র শুরু হয়। তবে বাচ্চা জন্ম দিলেও এদের জীবনে ডিমের ভূমিকা রয়েছে। পরবর্তী শ্রেণীতে আমরা এ সম্পর্কে আরো অনেক কিছু জানবো। জীবের প্রজনন সম্পর্কে আরো কিছু জানি। আমরা ইতিমধ্যে জীবের জীবন চক্র সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি জীবন চক্রের কোনো এক পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীবের সৃষ্টি হয়। নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়া হলো প্রজনন। প্রজননের গুরুত্ব, জীব মাত্রই মরণশীল। জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে এক সময় সকল জীব বিলীন হয়ে যেত, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। একদিকে জীবনচক্রের শেষ পর্যায়ে জীবের যেমন মৃত্যু ঘটে, তেমন অন্য কোনো পর্যায়ে প্রজননের মাধ্যমে তার মতো আরেকটি জীবের জন্ম হয় এবং এরা সংখ্যায় বাড়ে। প্রজনন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এভাবে বছর পর বছর জীব পরিবেশে টিকে থাকে। এরপরে আছে অনুশীলনী। চলো আমরা অনুশীলনীটি দেখে আসি। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ, জীব মাত্র ঢ্যাস গ্রহণ করে। জীব মাত্র খাদ্য গ্রহণ করে। 2 নম্বর, খাদ্য তৈরির জন্য উদ্ভিদ ঢ্যাস পানি ও বায়ু প্রয়োজন। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্যালোক ও পানি ও বায়ু প্রয়োজন। ঘ নম্বরে আছে ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো ঢ্যাস। ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি বা দল। ঘ নম্বর আছে বীজ থেকে নতুন ঢ্যাস হয়। বীজ থেকে নতুন চারা হয়। 2 নম্বর আছে সঠিক উত্তর টিক চিহ্ন দাও। 3 নম্বর আছে শুদ্ধ বাক্য সু এবং অশুদ্ধ বাক্য অ লিখো। চলো আমরা এই দুইটা জিনিস দেখি। সঠিক উত্তর টিক চিহ্ন দাও। 1 নম্বর আছে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন। উত্তর অক্সিজেন। বীজের শক্তি কোথা থেকে আসে? বায়ু, পানি, মাটি, খাদ্য। উত্তর খাদ্য।
3 ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? বৃত্তি, দল, পূর্বকেশর ও স্ত্রী পাককেশর। উত্তর বৃত্তি। 3 শুদ্ধ বাক্যে সু এবং অশুদ্ধ বাক্যে অ লিখতে হবে। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, শুদ্ধ। খ গাছের পাতা পরাগায়নে উৎপন্ন হয়, অশুদ্ধ। ঘ ঘাস গ্রহণ শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, শুদ্ধ। 4 আছে সংক্ষিপ্ত উত্তর, 5 আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। চলো আমরা এ দুটো দেখে আসি। 4 সংক্ষিপ্ত উত্তর। ক উদ্ভিদ কোন অংশে বীজ থাকে? উত্তর উদ্ভিদের ফলের ভেতর বীজ থাকে, ফুলের নিষেকের পর গর্ভাশয়ের ফলে। উত্তর উদ্ভিদ ফলের ভেতর বীজ থাকে, ফুলের নিষেকের পর গর্ভাশয়ের ফলে এবং ভেতরে ডিম্বাঙ্গজ বীজে পরিণত হয়। ফলের অন্তঃত্বকের ভেতরে বীজ সংরক্ষিত ও থাকে, যা থেকে নতুন উদ্ভিদ জন্মায়। খ বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন? উত্তর বীজ থেকে চারা হতে যা যা প্রয়োজন: পানি বীজকে নরম করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, তাপ বীজের জীবন শক্তি সক্রিয় করে, বাতাস চারা গাছ শ্বাসকার্যের জন্য প্রয়োজন, আলো চারা গাছ বড় হয়ে খাদ্য তৈরি করতে সাহায্য করে। এই বীজ থেকে চারা গাছ জন্মানোর জন্য এগুলো সবগুলোই প্রয়োজন। বর্ণনামূলক উত্তর। ক ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্র সহ বর্ণনা করো। উত্তর ফুলের প্রধান অংশগুলো কাজ নিচে আলোচনা করা হলো। বৃত্তি এটি ফুলের সবচেয়ে বাহিরের অংশ, যা কুঁড়ি অবস্থায় ফুলের ভেতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় হাত থেকে রক্ষা করে। পাপড়ি বা দলমণ্ডল এটি ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ। এরা প্রধানত কাজ হলো ফুলকে সুন্দর দেখানো এবং পতঙ্গ বা পাখিকে আকর্ষণ করে পরাগায়নে সাহায্য করা। পূর্ব স্তবক বা পূর্বকেশর এই অংশকে প্রজননের অংশ নেন এবং পরাগায়নেতে পরাগরেণু উৎপাদন করে। স্ত্রী স্তবক এটি ফুলের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা ডিম্বাঙ্গ ধারণ করে। পরাগায়নের পর এটি ফলে পরিণত হয়, এর ভেতরে ডিম্বক বীজ রূপান্তরিত হয়। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। এখানে একটি ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্র সহ বর্ণনা করতে বলছে। এখানে একটি চিত্র আঁকা হয়েছে, তোমরা তোমাদের মতো একটি সুন্দর ফুলের চিত্র এঁকে নেবে। খ বাড়ির পাশে আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালটি জীবনচক্র কোথায় কোথায় মিল আছে চিত্র সহকারে ব্যাখ্যা করো। আমি এখানে চিত্র আঁকনি, তোমরা নিজের মতন একটি চিত্র এঁকে নেবে। আম গাছ চক্র, বীজ, চারা গাছ, পূর্ণাঙ্গ গাছ, ফুল, ফল, মৃত্যু। বিড়ালের চক্র, বাচ্চা, বাড়ন্ত বিড়াল, পূর্ণাঙ্গ বিড়াল, বাচ্চা দেয়, মৃত্যু। জীবন চক্রের পর্যায়। আম গাছ উদ্ভিদ জন্ম ও শুরু। আম গাছ বীজ থেকে চারা হিসাবে জন্ম ও নেয়। আর পোষা বিড়াল, বিড়াল তার মায়ের পেট থেকে শাবক হিসাবে জন্ম নেয়। বৃদ্ধি চারা গাছটি পানি, বাতাস ও সূর্যালোক ব্যবহার করে ধীরে ধীরে বড় হয়। বিড়ালের ছানাটি মায়ের দুধ এবং পরে অন্যান্য খাবার খেয়ে আকারে বড় হয়। প্রজনন আম গাছটি পূর্ণাঙ্গ হলে ফুল ও ফল দেয় এবং বীজের মাধ্যমে নতুন বংশধর তৈরি করে। বিড়ালটি বড় হয়ে পুনরায় বাচ্চা দেওয়ার মাধ্যমে নিজের বংশ বৃদ্ধি করে। মৃত্যু একটি নির্দিষ্ট সময় পর বয়স হলে আম গাছটি মারা যায়। বিড়াল নির্দিষ্ট আয়ু পেয়ে শেষে বিড়ালটিও মৃত্যুবরণ করে। উভয় জীবনচক্রের জন্ম, বৃদ্ধি ও প্রজনন ও মৃত্যু এই ধাপগুলো বিদ্যমান। এ কারণে বলা যায় উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের মধ্যে মৌলিক মিল রয়েছে। আজ এখানেই শেষ করি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।